স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া ফিনিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সংকট কাটিয়ে বাংলাদেশের সাথে ইতিবাচক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় ভারত। দুই দেশের জনগণের সম্পর্ককে প্রাধান্য দিয়ে আগাবে ঢাকা দিল্লি সম্পর্ক। ব্রিফিংয়ে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ব্রিফিংয়ে জানান, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে টানাপোড়েন চলছেই বাংলাদেশের। গণমাধ্যমের নানা উস্কানিমূলক মন্তব্য কিংবা ভারতের বিভিন্ন নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের মন্তব্য ছিল নেতিবাচক। এছাড়া আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশিদের সেদেশে চিকিৎসা কিংবা পর্যটনেও চরম বাধার মুখে পড়তে হচ্ছে। এমন সংকটময় বাস্তবতায় গেল মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর ঠিক ৬ দিন পর ঢাকা সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী বৈঠক হয় দুই পররাষ্ট্র সচিবের। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি। পরে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ভারতের সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের। তবে এ নিয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার, এমনটাই প্রত্যাশা দিল্লির। সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করলেও ডক্টর ইউনূস ব্যবস্থা নেবেন বলে আশা তার। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship. সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক দুদেশ। ভারত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। As a people-centric and people-oriented relationship. পরে ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। তাদেরকে আমরা বলেছি এটা পছন্দ করছি, এটা তাকে যাতে জানানো হয়। এর আগে টেলিফোনে কথা বলেন দুই সরকার প্রধান। এ সময় ভারতে অনুষ্ঠেয় গ্লোবাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর ইউনূস। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে সেটি দূর করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। পরে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে, যেমন জলবায়ু পরিবর্তন। সেগুলো আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে চলতি মাসের শেষের দিকে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে মত বিনিময় সভায় বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেওয়ার কথা জানায় ইইউ। আর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঠেকাতে সহযোগিতাও চান তিনি। সোমবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রায় ২.৫ ঘন্টার বৈঠকে মতামত তুলে ধরেন ১৫ জন প্রতিনিধি। শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয় বৈঠকে।
এ সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করে তথ্য বিভ্রান্তি ঠেকাতে সহযোগিতা চান ডক্টর ইউনূস। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে। এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করছি। দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠী ঐক্যবদ্ধ জানিয়ে তিনি সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের বিস্তারিত জানান। কিছু সুপারিশ ও পরামর্শ দিয়ে বাংলাদেশকে সার্বিকভাবে সমর্থন দেওয়ার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দিতে চায়। এছাড়া প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 1950 সাল থেকে প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। মানবাধিকার কর্মীরা বলছেন, মানবাধিকার রক্ষায় প্রাতিষ্ঠানিক সব আয়োজন বাংলাদেশে থাকলেও তার বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। সামাজিক রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ গেছে 127 শিশুর। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এসব হত্যায় মামলা হয়নি একটিও। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার 268 জন নারী। অক্টোবর পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে 427 নারীর। আর শিশুর বিরুদ্ধে সহিংসতার যে চিত্র পাওয়া গেছে তার খুব কমই রেকর্ড হয়েছে থানায়। গণধোলায় মৃত্যু হয়েছে 100 জনের, আর জেল হেফাজতে মারা গেছে 59 জন। রাজনৈতিক সহিংসতায় 75 জন নিহত এবং প্রায় 5000 আহতের পরিসংখ্যান মিলেছে আইন ও সালিশ কেন্দ্র থেকে। আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের হাতে সাংবাদিক হয়রানির ঘটনাও ছিল উল্লেখযোগ্য। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাংবাদিকরা হত্যা মামলায় আসামি হওয়ার ঘটনা ঘটেছে 126টি। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বলছেন, বৈষম্যহীনতা, ন্যায্যতা ও বাক স্বাধীনতার দাবিতেই গণ অভ্যুত্থান হয়েছে। তাই মানবাধিকার দিবসটি হওয়া উচিত ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলির মধ্যে একটি। কর্তৃত্ববাদী যে রাজনীতি, কর্তৃত্ববাদী যে মনস্কতা, সেটি দূর করে এই দিবসের মধ্যে দিয়ে নতুন করে সমাজ এবং রাষ্ট্র তৈরি করার জায়গা। নানা ধরনের যে বৈষম্যের পাঠ্যক্রমগুলো রয়েছে সেগুলোকে দূর করার যে পলিসি, দূর করার যে পন্থা, সেগুলিকে খতিয়ে দেখার আসলে মূল জায়গা হওয়া উচিত ছিল এই সময়গুলো। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সাধারণ মানুষের সাথে বিভাজন ও সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। আমাদের এখানে রাজনৈতিক যে অনৈক্য অথবা মতাদর্শগত যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে যাতে বিভাজন, সংঘাত, সহিংসতার ঘটনাগুলো যাতে না ঘটে, এই ব্যাপারগুলোতে একটি ঐক্য গড়ে তোলা এবং সেটি লোক দেখানো ঐক্যের চেয়ে মননে এবং চিন্তায় একই সাথে আচরণে ধারণ করার মানসিকতা কিন্তু থাকতে হবে। গণজমায়েতে সহিংসতা প্রতিরোধ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পর্যাপ্ত আইনি সহায়তা দেওয়ার আহ্বান মানবাধিকার কর্মীদের। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। হেমন্তের শেষ ভাগে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে উত্তরাঞ্চলে। শীত এখনও জেকে না বসলেও তাপমাত্রা কমতে শুরু করেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ভোরে শীতের দাপট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। আজ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়ার রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই পারে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।
শীত আসতে না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণে রাজধানী ঢাকা। এরই মধ্যে সারা বিশ্বে দূষণের শীর্ষ শহর হিসেবে নাম উঠে এসেছে। এই পরিস্থিতির জন্য মানবসৃষ্ট কারণই সবচেয়ে বেশি দায়ী। বিশেষজ্ঞরা দূষণ না কমার পেছনে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতাকে দায়ী করছেন। আর সরকারি এই সংস্থাটি বায়ু দূষণ ঠেকানোকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলছেন নানা পরিকল্পনার কথা। ঢাকার গুলশানে প্রগতি সরণির মূল সড়ক, রাস্তা কেটে চলছে সংস্কার। সড়কের উপরই ফেলে রাখা মাটি ও বালু ধুলা হয়ে বাতাসে একাকার। আর এই ছবি রাজধানীর ভাটার এলাকার। সড়কের ধুলায় একাকার চারপাশের সবকিছু। আবার রাজধানীর চারপাশ জুড়ে ইটভাটা ও কারখানার ধোঁয়া দূষণ ছড়াচ্ছে বাতাসে। ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য পোড়ানোতেও দূষিত হচ্ছে বায়ু। বর্ষায় কিছুটা কম থাকলেও শীত আসতেই ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ। এরই মধ্যে সারা বিশ্বে বায়ু দূষণে একাধিকবার শীর্ষে নাম উঠেছে ঢাকার। সোমবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। গবেষণায় দেখা গেছে রাজধানীতে বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ সড়কে খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এরপরই ইটভাটা ও কারখানার ধোঁয়া। এছাড়া যানবাহনের কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ানোও দূষণের অন্যতম কারণ। নির্মাণ কাজ থেকে অথবা রাস্তার বিভিন্ন সংস্কার বা খোঁড়াখুড়ি থেকে যে উৎসটি সেটি এখন বায়ু দূষণের 1 নম্বর উৎস হয়ে গেছে। দ্বিতীয়তে যেই উৎসটি যেটি আগে 1 নম্বরে ছিল সেটি হলো শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে যে দূষণ। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থাগুলো রয়েছে তাদের চোখের কাছেই কিন্তু এই দূষণগুলো হচ্ছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে দেখি না। বায়ু দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সবার সচেতনতার উপর তাগিদ পরিবেশ অধিদপ্তরের। বায়ু দূষণের উৎসটা এত ব্যাপক এবং এত জটিল যে এটাকে আসলে উন্নতি দেখানো খুব কঠিন একটা কাজ। আমাদের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লঞ্চ করা হয়েছে। টার্গেটটা হলো 2030-এর মধ্যে সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায়, বর্তমানে যে আমাদের ঢাকার যে অ্যাভারেজ পলিউশন, এয়ার পলিউশন, তার চেয়ে আমরা 30 মাইক্রোগ্রাম PM 2.5 পলিউশন কমাবো। বায়ু দূষণ রোধে শুধু আশ্বাস নয়, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার সংকটের মধ্যেই ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দামের আশা কৃষকদের। কৃষি বিভাগও আশ্বাস দিয়েছে সেই প্রত্যাশার। জেলা চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে সোনালী আমন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। দম ফেলার সময় নেই কৃষাণীর। চলতি মৌসুমে আমন ধানের ফলনও ভালো হয়েছে। ফলে ধান সংগ্রহের উৎসবমুখর পরিবেশ স্থানীয়দের উঠানে। এছাড়া গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি হওয়ায় দামও ভালো পাচ্ছেন তারা। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমি চাষাবাদে খরচ হয়েছে 12 থেকে 13 হাজার টাকা। প্রতি বিঘা জমি থেকে গড়ে ধান পাওয়া যাচ্ছে 22 থেকে 23 মণ করে। খরচ বাদ দিয়ে লাভের আশা করছেন তারা। 4 দিন থেকে ধান মারছি, প্রায় বিঘা 10 মতো ধান মারা হয়েছে। জেনে ধানের ফলন প্রায় অ্যাভারেজে আপনার 22 মণ। বিঘা প্রতি ধান আপনার 23 মণ 24 মণ বিঘা যাচ্ছে। তো আল্লাহর রহমতে ধানের ফলন খুব খারাপ নাই, ভালোই আছে। গত বছরের তুলনায় এবছর সার সংকট ও সারের দাম বেশি হওয়ায় খরচ বেশি পড়েছে। সেই তুলনায় ধানের ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। বর্তমানে বীজের খরচটা অনেক বেশি, যেটা সরকার আমাদের দিকে বলেই ঠিকই কি কৃষকের সহযোগিতা করি, কিন্তু আমাদের কোনো সহযোগিতা আমরা কোনোটা পাচ্ছি না। তাহলে কি সরকার যদি বছরে এরকম করে যদি দাম দর বাড়ায় সাহার টাহারের, তাহলে জমি জমা ছেড়ে দিতে হবে, করতে হবে না। আর দামটা কমলে জমি জমা করে লাভ আছে। সময় মতো সার, পানি ও আধুনিক জাত চাষাবাদে ভালো ফলন ও ধানের ন্যায্য দাম পাবার আশ্বাস কৃষি কর্মকর্তার। সময় মতন সার, সেচ, বিদ্যুতের সহায়তা এগুলো ছিল। প্রত্যেকটা জমিতেই এবার রোগ এবং পোকারও আক্রমণ কম ছিল। কৃষকরা অনেক খুশি। জেলায় এবছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 53,950 হেক্টর। ধান চাষ হয়েছে 54,415 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটের জেলা জুড়ে শুরু হয়েছে সোনালী ফসল আমন ধান ঘরে তোলার উৎসব। জেলা জুড়ে পাকা ধানের মৌ মৌ ঘ্রাণ। চলছে ধান কাটা উৎসব। ভোর হতেই মাঠে মাঠে ছুটছেন কৃষক। দিনভর চলছে ধান কাটার কাজ। কেউ কাটছেন ধান, আবার কেউ আঁটি বেঁধে বাড়িতে নেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। এবছর ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।
বাগেরহাটের মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ। এবছর জেলায় ৭৩,২34 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এই চাল জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। আমনের ভালো ফলনে কৃষকের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। চলতি সপ্তাহে শুরু হয়েছে ধান কাটা, বাজারে দামও পাচ্ছেন ভালো। ভালোই হয়েছে, যা হয়েছে ধান এবার বছর কাটিনি ধান তো যাক ভালোই হয়েছে। 1 বিঘে জমিতে আগ্রো ধান চাষ করছি, এবার ফলন মোটামুটি হয়েছে, আগামীতেও চাষ করব। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না এলে ফসল ঘরে তুলতে সমস্যা হবে না বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের বাগেরহাট জেলায় এবার আমন ৭৩,২34 হেক্টরে আবাদ হয়েছে এবং ফসলের অবস্থা খুব ভালো আছে। পোকামাকড় এবং রোগবালাই এবার খুবই কম এবং আশা করছি আমরা ১,৮৫,৭৯৮ মেট্রিক টন চাউল উৎপাদন হবে আমাদের জেলায়। চলতি মৌসুমে বাগেরহাটে ১,৮৫,৭৯৮ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যুবা টাইগারদের বহনকারী বিমান। তাদের বরণ করে নিতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বোর্ড কর্তা। দেশে ফিরে ভবিষ্যতে বড় অর্জন করার প্রত্যয় ব্যক্ত করেছেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। তার একদিন বাদেই ঢাকায় ফিরেছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাত 11টার পর অবতরণ করে যুব এশিয়া কাপ দলের বহনকারী বিমান। তাদের বরণে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবির কয়েকজন পরিচালক। চ্যাম্পিয়ন ট্রফি হাতে একে একে বীরের বেশে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন জুনিয়র টাইগাররা। দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতলেও এবারের আনন্দের উপলক্ষটা একটু বড়ই, কেননা আসরের 8 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েই শিরোপা জিতেছে জুনিয়র টাইগাররা। শুধু এশিয়া নয়, ভবিষ্যতে দেশকে বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা এনে দিতে চান চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। আলহামদুলিল্লাহ সবকিছু ওভারঅল আমরা ভালো করছি, আর ভারতের বিপক্ষে ছিল, আমরা খুবই ভালো খেলছি, টিমমেটস সবাই ভালো খেলছে এবং আমরা আশা করি সবাই ভালো করার জন্য আর কি চ্যাম্পিয়নটা হয়েছে। এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি, আমরা যে কষ্টটা করছি 4 মাস ধরে, আমাদের কোচিং স্টাফ, আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছি হয়তো এশিয়া কাপ, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা আমরা সেই আছি। আপাতত বিসিবির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলেই জানা যাবে পুরস্কার হিসাবে কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। এর আগে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়নদের জন্য 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় ক্রিকেট লিগের শিরোপাজয়ী সিলেট বিভাগ জিততে চায় এনসিএল এর টি-20 ট্রফি। হেড কোচ রাজিন সালে বললেন, আলাদা ফরম্যাট হওয়ায় এই টুর্নামেন্টের জন্য ভিন্ন পরিকল্পনা সাজিয়েছে সিলেট বিভাগ। সিলেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে দলের অনুশীলন শেষে এসব কথা বলেন স্বাগতিক কোচ। লাক্কাতুরায় এনসিএল টি-20-র জন্য প্রথম অনুশীলনে দেখা গেল 4 দিনের ম্যাচের চ্যাম্পিয়ন সিলেট বিভাগকে। হোম ভেন্যুতে স্বাগতিকদের জন্মনে সেশন, আরও একটা শিরোপা লক্ষ্য নিয়েই কোমর বেঁধে নামছে চায়ের দেশের দলটা, বলেন হেড কোচ রাজিন সালে। কোচ হিসেবে মনে করি আমার প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ার পারফর্মার, আর যে টিমে পারফর্মার থাকে ওই টিম রেজাল্ট করে। প্রত্যেকটা টিম 7 নম্বর টিমও চাই যে ট্রফি জিততে, বাট আমি চাবো আমার টিম যেন ট্রফি জিতে এবং আমরা চ্যাম্পিয়নের জন্য অবশ্যই দৌড়াবো। এই লিগের 4 দিনের ম্যাচের শিরোপা সত্যই ঘরে তুলেছে রাজিন সালের ছেলেরা। এবার ভিন্ন ফরম্যাটে সেই দলটাকে খেলতে হবে নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য। সেটাকে চাপ হিসেবে নিতে রাজি নন সিলেট কোচ। আমরা আসলে ওখানে প্রেশার নিচ্ছি না, কারণ ছেলেদের এখানে শেখার অনেক কিছু আছে, স্টেট কোচদেরও অনেক কিছু শেখার আছে। আমি মনে করি যে এটা আমরা নর্মাল ক্রিকেট হিসেবে নেওয়া উচিত আমাদের, এবং আমরা প্রসেসে যাব। ক্রিকেট ভাষায় বলে যে প্রসেসে যাব। আমরা চেষ্টা করব আমাদের প্রসেস জন্য আমরা খেলতে পারি। বিপিএল এর আগে শর্টার ভাষণের আরও একটা টুর্নামেন্ট ক্রিকেটারদের পারফরমেন্স বাড়াতে করবে সাহায্য। একই সঙ্গে এই ফরম্যাটের ক্রিকেটার সংকটও দূর করবে বলে বিশ্বাস টাইগারদের সাবেক এই অধিনায়কের। আয়ারল্যান্ড বাংলাদেশ নারী টি-20 সিরিজ শেষ হতে না হতেই স্টেডিয়ামে হাজির এনসিএল এর দল এবং এনসিএল এর চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। দিন 2 বাদেই এখানে বসতে যাচ্ছে এনসিএল এর টি-20 পর্ব। সেই ধুমধুমার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলো। রাত 2টায় আতালান্তার মাঠে খেলতে যাবে লস ব্লাঙ্কোরা। একই সময়ে লেভারকুজেনের আতিথেয়তা নেবে নেরাজুরিরা, আর অ্যাওয়ে ম্যাচে বাভারিয়ানদের প্রতিপক্ষ শাখতার দোনেস্ক।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ এই মৌসুমে হারিয়েছে ছন্দ। 5 ম্যাচে মোটে 2 জয়ে তারা রয়েছে টেবিলের 24 নম্বরে। সরাসরি পরবর্তী রাউন্ড নিশ্চিতে তাদের জিততে হবে পরবর্তী 3 ম্যাচ। সেখানে তাদের সবচেয়ে বড় বাধা দারুণ ছন্দে থাকা ইতালিয়ান ক্লাব আতালান্তা, যারা রয়েছে টেবিলের 4-এ। সিরি আতেও এসি মিলানকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা। অবশ্য ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে ইউরোপিয়ান কম্পিটিশনে সবশেষ 19 ম্যাচের 17টাতেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। মাঠে নামার আগে রয়েছে জিরোনার বিপক্ষে 3-0 গোলের জয়ের আত্মবিশ্বাসটাও। তার উপর চোট কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়াস, বেলিংহাম ও রদ্রিগো, যা ম্যাচের আগে বেশ নির্ভর রাখছে আনচেলত্তিকে। রিয়ালের সময়টা খারাপ গেলেও চলতি মৌসুমে চিরচেনা রূপে ফিরেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। সিরি আতে 3-এ থাকলেও ম্যাচ কম খেলায় এখনও সুযোগ আছে শীর্ষস্থান দখলের। চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ড্র দিয়ে করলেও টানা 4 জয়ে তারা রয়েছে টেবিলের 2-এ। লেভারকুজেনকে হারাতে পারলে অন্তত একদিনের জন্য হলেও টেবিল টপার হবার সুযোগ থাকছে নেরাজুরিদের সামনে। বুন্ডেসলিগায় একক আধিপত্য ধরে রেখেছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তবে ইউরোপ সেরার লড়াইয়ে বেশ পিছিয়ে বাভারিয়ানরা। 9 পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের 13 নম্বরে। শাখতারের মাঠে খেলতে নামার আগে অবশ্য সবশেষ ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে কোম্পানির দলকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ 5 অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি বাভারিয়ানরা, হেরেছে 4টাতেই। এবারে সেই ডেডলকটা খুলতে মরিয়া জামাল মুসিয়ালা, লিরয় সানেরা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথেই থাকুন।